হিটলার নামটা অনেকের কাছে পরিচিত, কিন্তু আপনি কি জানেন কে ছিল এই হিটলার? কিভাবে সে জার্মান শাসক হয়ে উঠল, কিভাবে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করল এবং কোন কোন দেশের সাথে যুদ্ধে জয়লাভ করে আবার কোন কোন দেশের সাথে যুদ্ধ করতে গিয়ে হিটলারের পরাজয় হয়? কেন হিটলার সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার সাথে যুদ্ধে হেরে যায়? হিটলারের কাছে কি কোনো পারমাণবিক অস্ত্র ছিল? এই সব প্রশ্নের উত্তর চলুন জেনে নেওয়া যাক। ইতিহাসের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন অধ্যায়গুলির মধ্যে একটির কেন্দ্রীয় চরিত্র তিনি, অ্যাডলফ হিটলার। নামটি আজ মানব ইতিহাসের এক ভয়াবহ ট্র্যাজেডির প্রতীক, কিন্তু এই উত্থান হয়েছিল অত্যন্ত সাধারণ পটভূমি থেকে। তার জন্ম হয়েছিল 1889 সালের 20 এপ্রিল অস্ট্রিয়ার ব্রাউন অ্যাম ইনের এক সাধারণ পরিবারে। তার শৈশব ছিল অশান্ত, পিতার কঠোরতা ও শৃঙ্খলার মধ্যে বেড়ে ওঠা। কিশোর অ্যাডলফের স্বপ্ন ছিল বিখ্যাত চিত্রশিল্পী হওয়া। তিনি ভিয়েনার আর্ট একাডেমিতে দুবার আবেদন করেও প্রত্যাখ্যাত হন। এই প্রত্যাখ্যান তার আত্মবিশ্বাসকে গুঁড়িয়ে দেয় এবং তাকে চরম দারিদ্র্যের মুখে ঠেলে দেয়। ভিয়েনা বিংশ শতাব্দীর প্রথম দশকে ছিল তীব্র জাতীয়তাবাদ এবং ইহুদি বিদ্বেষের কেন্দ্র। আর্ট একাডেমিতে প্রত্যাখ্যাত হওয়ার পর হিটলার ভিয়েনার রাস্তায় ভবঘুরের মতো ঘুরতেন, সস্তা মেসে রাত কাটাতেন। এই চরম দারিদ্র্য, ব্যক্তিগত হতাশা এবং চারপাশের সামাজিক রাজনৈতিক বিশৃঙ্খলাই তাকে ধীরে ধীরে অন্ধকারের দিকে টেনে নিয়ে যায়। তিনি তখন বিভিন্ন জাতীয়তাবাদী ও ইহুদি বিদ্বেষী প্যাম্পলেট ও পত্রিকা পড়তেন। তার মনে গেঁথে যায় এই ধারণা যে জার্মানির সমস্ত সমস্যার মূলে রয়েছে ইহুদি, মার্ক্সবাদী ও স্লাভরা। তার ভেতরের শূন্যতা পূর্ণ হয় চরম বিদ্বেষের বিষে। 1913 সালে হিটলার জার্মানির মিউনিখে চলে আসেন, নিজেকে জার্মান আত্মার অংশ মনে করে। কিন্তু 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো, তখন যেন হতাশ, দিশেহারা হিটলারের জীবনে এক নতুন অর্থ খুঁজে পাওয়ার সুযোগ এলো। তিনি সানন্দে জার্মান সেনাবাহিনীতে স্বেচ্ছায় যোগ দেন এবং সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন। সৈনিক হিসাবে তিনি বীরত্বের পরিচয় দেন এবং কর্পোরাল পদে উন্নীত হন। 1918 সালে জার্মানির পরাজয় তার কাছে ছিল এক অসহনীয় বিশ্বাসঘাতকতা। তিনি বিশ্বাস করতেন জার্মান সেনাবাহিনী বিজয়ের দ্বারপ্রান্তে ছিল, কিন্তু অভ্যন্তরীণ শত্রু, বিশেষত ইহুদি ও কমিউনিস্টরা সাম্রাজ্যের পিঠে ছুরি মেরেছে, যাকে বলা হয় স্ট্যাব ইন দ্য ব্যাক মিথ। এই পরাজয় তার মনে প্রতিশোধের এমন এক আগুন জ্বালিয়ে দেয় যা পরবর্তী 2 দশক ধরে ইউরোপকে গ্রাস করেছিল। হিটলার এই পরাজয়ের প্রতিশোধ নিতে এবং জার্মানিকে তার হারানো গৌরব ফিরিয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ হন। যুদ্ধ শেষে জার্মানি তখন চরম অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক অস্থিরতা এবং ভার্সাই চুক্তির অপমান নিয়ে ঢুকছে। এই অপমানবোধই হিটলারের উত্থানের জন্য উর্বর মাটি তৈরি করেছিল। 1919 সালে হিটলার মিউনিখে জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগ দেন, যা পরে নাৎসি পার্টি নামে পরিচিত হল। দ্রুতই তিনি দলের মূল আকর্ষণ হয়ে উঠলেন। তার ভাষণ ছিল বজ্রের মতো আবেগপূর্ণ, আক্রমণাত্মক এবং সম্মোহনী। তিনি জার্মানদের সমস্ত হতাশা, ক্ষোভ আর অপমানকে পুঁজি করে এর পরিত্রাতা হিসেবে তুলে ধরলেন, যিনি জার্মানিকে আবার বিশ্বশক্তি হিসেবে প্রতিষ্ঠা করবেন। 1923 সালে হিটলার মিউনিখে এক ব্যর্থ অভ্যুত্থান বা বিয়ার হল পুচ চেষ্টা করেন। বিদ্রোহ ব্যর্থ হয় এবং তিনি গ্রেফতার হন। কিন্তু তার বিচক্ষণতা এখানেই যে তিনি আদালতের ট্রাইব্যুনালকে তার রাজনৈতিক মতাদর্শ প্রচারের মঞ্চ হিসেবে ব্যবহার করলেন। জেলে বসে তিনি লিখলেন তার আত্মজীবনী ও রাজনৈতিক ইশতেহার, মাইন ক্যাম্প বা আমার সংগ্রাম। এই বইয়ে তিনি তার সমস্ত বিদ্বেষ, বিশ্বজয়ের পরিকল্পনা এবং আর্য জাতি অর্থাৎ আরিয়ান রেস এর শ্রেষ্ঠত্বের তত্ত্ব বিস্তারিতভাবে লেখেন। তিনি ঘোষণা করেন যে আর্য জাতিই হল পৃথিবীর শ্রেষ্ঠ জাতি এবং তাদের জন্য পূর্ব ইউরোপে জীবন্ত স্থান অর্থাৎ বাসের জন্য স্থান তৈরি করতে হবে, যার অর্থ হল স্লাভিক জাতিদের উৎখাত করে জার্মানদের জন্য ভূমি দখল করা। এই বইটি নাৎসি পার্টির বাইবেল হয়ে ওঠে। জেল থেকে বেরিয়ে হিটলার তার কৌশল পরিবর্তন করলেন। তিনি বুঝলেন শক্তি দিয়ে নয়, গণতান্ত্রিক পথেই ক্ষমতা দখল করতে হবে। তিনি নাৎসি পার্টিকে পুনর্গঠিত করলেন এবং একটি শক্তিশালী প্রচারযন্ত্র তৈরি করলেন, যার প্রধান ছিলেন জোসেফ গোয়েবলস। এই প্রচারযন্ত্র হিটলারকে একজন প্রায় দেবতা সদৃশ জাতীয় নায়কে পরিণত করল। 1929 সালের বিশ্বব্যাপী মহামন্দা হিটলারের উত্থানকে আরও দ্রুত করে তোলে। বেকারত্ব আর চরম অর্থনৈতিক দুর্দশার শিকার জার্মানরা তার চরমপন্থী সমাধান এবং মিথ্যা প্রতিশ্রুতিতে আস্থা রাখতে শুরু করে। নাৎসি পার্টি দ্রুত পার্লামেন্টে
অর্থাৎ রাইকস্ট্যাগে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে উঠে আসে। অবশেষে ১৯৩৩ সালের ৩০শে জানুয়ারি আইনি পথেই তিনি জার্মানির চ্যান্সেলর পদে বসেন। মাত্র ১ মাসের মধ্যে রাইকস্ট্যাগে আগুন লাগার অজুহাতে তিনি সমস্ত রাজনৈতিক বিরোধী দলকে দমন করেন এবং সংবিধানের জরুরি ক্ষমতাকে ব্যবহার করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। ১৯৩৪ সালে প্রেসিডেন্ট হিন্ডেনবার্গের মৃত্যুর পর তিনি চ্যান্সেলর ও প্রেসিডেন্টের ক্ষমতা একীভূত করে নিজেকে ঘোষণা করলেন ফিউরের অর্থাৎ নেতা হিসেবে। জন্ম হল তৃতীয় রাইখের, এক চরম স্বৈরাচারী এবং সামরিক শক্তির ওপর নির্ভরশীল রাজ্যের। একবার ক্ষমতা দখল করার পর হিটলার তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণে মনোযোগ দিলেন, ইউরোপ জয় এবং আর্য জাতি দ্বারা বিশ্ব শাসন। তিনি গোপনে জার্মান সামরিক শক্তি গড়ে তুললেন, যা ভার্সাই চুক্তি সম্পূর্ণভাবে লঙ্ঘন করছিল। তিনি রাইনল্যান্ডকে সামরিকীকরণ করলেন এবং অস্ট্রিয়াকে জার্মানির সঙ্গে যুক্ত করলেন, অর্থাৎ অ্যানসলুস ১৯৩৮। ব্রিটেন ও ফ্রান্স তখন শান্তি রক্ষার অজুহাতে হিটলারের এই আগ্রাসনকে প্রশ্রয় দিচ্ছিল। এই দুর্বলতাই হিটলারকে আরও বেপরোয়া করে তোলে। ১৯৩৯ সালের সেপ্টেম্বরের শুরুতে হিটলার বিশ্বকে হতবাক করে দিলেন। হিটলারের বাহিনী যখন পোল্যান্ড আক্রমণ করল, তখন শুরু হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত। হিটলারের যুদ্ধকৌশল ছিল বিদ্যুৎ গতির এবং নৃশংস ব্লিটজক্রিগ, যার অর্থ বজ্রযুদ্ধ। এটি ছিল বিমান হামলা, লুফটওয়াফে, সাজোয়া ট্যাঙ্ক, প্যানজার এবং দ্রুতগামী পদাতিক বাহিনীর সমন্বয়ে শত্রুকে দ্রুত স্তব্ধ করে দেওয়ার কৌশল। হিটলারের সামরিক জয়লাভের তালিকা ১৯৩৯-১৯৪১। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম ২ বছর হিটলারের সামরিক সাফল্য ছিল প্রায় অবিশ্বাস্য। তিনি খুব দ্রুত নিম্নলিখিত দেশগুলিতে জয়লাভ করেন। পোল্যান্ড, সেপ্টেম্বর ১৯৩৯। এই আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত করে। মাত্র ৪ সপ্তাহের মধ্যে পোল্যান্ড আত্মসমর্পণ করে। ডেনমার্ক ও নরওয়ে, এপ্রিল ১৯৪০। এই নিরপেক্ষ দেশ দুটিকে দ্রুত দখল করা হলো, যা সুইডেনের লৌহ আকরিক এবং আটলান্টিকের গুরুত্বপূর্ণ নৌপথ নিয়ন্ত্রণে সাহায্য করেছিল। নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং লুক্সেমবার্গ, মে ১৯৪০। ব্লিটজক্রিগ কৌশলে এই দেশগুলো কয়েকদিনের মধ্যে দখল হয়ে যায়। ফ্রান্স, মে জুন ১৯৪০। এটি ছিল হিটলারের শ্রেষ্ঠ সামরিক কৌশল। জার্মান প্যানজার ডিভিশনগুলি আর্দেনেস অরণ্যের দুর্গম পথ দিয়ে বিদ্যুৎ গতিতে ফ্রান্সের অভ্যন্তরে প্রবেশ করে। মাত্র ৬ সপ্তাহের মধ্যে ফ্রান্সের পতন হয়। প্যারিসের পতন ছিল হিটলারের সবচেয়ে বড় বিজয়। এই বিজয়গুলি হিটলারকে এক অভূতপূর্ব আত্মবিশ্বাস এনে দেয়। তিনি বিশ্বাস করতে শুরু করেন পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা তাকে রুখতে পারে। প্রথম ধাক্কাটি ইংল্যান্ডের যুদ্ধে, যাকে বলা হয় ব্যাটেল অফ ব্রিটেন। ফ্রান্স দখলের পর হিটলারের পরবর্তী লক্ষ্য ছিল গ্রেট ব্রিটেন। তিনি অপারেশন সি লায়ন নামে ইংল্যান্ড আক্রমণের পরিকল্পনা করেন, কিন্তু সেই পরিকল্পনা কার্যকর করার আগে তাকে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স RAF-কে দুর্বল করতে হতো। ১৯৪০ সালের গ্রীষ্ম থেকে শুরু হলো ইংল্যান্ডের যুদ্ধ, ব্যাটেল অফ ব্রিটেন। জার্মান বিমানবাহিনী লুফটওয়াফে অবিরাম ব্রিটিশ শহরগুলিতে বোমা হামলা চালাতে থাকে, কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের দৃঢ় নেতৃত্ব এবং রয়্যাল এয়ারফোর্সের প্রচণ্ড প্রতিরোধের মুখে হিটলার ইংল্যান্ডে সামরিক অভিযান চালাতে ব্যর্থ হলেন। এটিই ছিল হিটলারের প্রথম বড় সামরিক পরাজয়। তিনি ইউরোপের একটি প্রধান শক্তিকে পদানত করতে পারলেন না। হলোকাস্ট ও অন্ধকার কর্মসূচি। সামরিক বিজয়ের এই সময়ের আড়ালে হিটলার তার অন্য এক জঘন্য পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেন, হলোকাস্ট। তার চরম ইহুদি বিদ্বেষের ফলস্বরূপ ইউরোপের ইহুদিদের পদ্ধতিগত গণহত্যা শুরু হয়। ১৯৪২ সালের জানুয়ারিতে ওয়ানজি সম্মেলন বা ওয়ানসি কনফারেন্সে নাৎসি নেতৃত্ব চূড়ান্ত সমাধান, ফাইনাল সলিউশন কার্যকর করার সিদ্ধান্ত নেয়। পোল্যান্ড এবং অন্যান্য দখলকৃত অঞ্চলে তৈরি হল কনসেন্ট্রেশন ও এক্সটারমিনেশন ক্যাম্প, মৃত্যু শিবির, যেমন আউশভিটস, ট্রেবলিঙ্কা, সোবিবোর। SS বাহিনী এই গণহত্যা চালায়, যার ফলে প্রায় ৬০ লাখ ইহুদিসহ লক্ষ লক্ষ স্লাভ, রোমা এবং রাজনৈতিক বিরোধীদের হত্যা করা হয়। গ্যাস চেম্বার, অনাহার এবং রোগ ছিল এই গণহত্যার মূল হাতিয়ার। এই অন্ধকার পর্ব হিটলারের একনায়কত্বের সবচেয়ে কলঙ্কিত দিক। সোভিয়েত যুদ্ধ, পরাজয়ের কারণ এবং গোপন পরীক্ষা নিরীক্ষা, ১৯৪১-১৯৪৩। বিশ্বজয়ের পথে হিটলারের সবচেয়ে মারাত্মক এবং সর্বনাশা সিদ্ধান্তটি ছিল ১৯৪১ সালের ২২শে জুন সোভিয়েত ইউনিয়ন রাশিয়া আক্রমণ। এই অভিযানকে নাম দেওয়া হয়েছিল অপারেশন বারবারোসা।
হিটলার এবং তার উপদেষ্টারা জানতেন সোভিয়েত ইউনিয়ন জয় করা সহজ হবে না, তবুও তিনি আত্মবিশ্বাসী ছিলেন। তার উদ্দেশ্য ছিল পূর্ব ইউরোপে জীবন্ত স্থান লেবেনসরম তৈরি এবং কমিউনিস্ট শাসনকে চিরতরে ধ্বংস করা। শুরুতে জার্মান বাহিনী বিশাল সাফল্য পেল। ৩ মিলিয়ন বা ৩০ লাখ জার্মান সৈন্য ৩টি প্রধান দলে বিভক্ত হয়ে দ্রুত সোভিয়েত ভূখণ্ডের গভীরে প্রবেশ করে। কিন্তু সময়ের চাকা ঘুরতে শুরু করল। রাশিয়ার ছিল 2টি অপ্রতিরোধ্য রক্ষা কবচ, বিশাল ভৌগোলিক দূরত্ব এবং ভয়ঙ্কর শীতকাল। জার্মান সামরিক কৌশল ছিল দ্রুত গতিতে আক্রমণ করে শীত আসার আগেই মস্কো দখল করা। কিন্তু সোভিয়েত প্রতিরোধ এবং ভূখণ্ডের বিশালতার কারণে অগ্রগতি মন্থর হল। যখন জার্মান বাহিনী মস্কোর কাছাকাছি পৌঁছালো, তখন শুরু হলো ইতিহাসের সবচেয়ে তীব্র শীত। হিটলারের সৈনিকরা এই আবহাওয়ার জন্য প্রস্তুত ছিল না। তাদের সামরিক সরঞ্জাম জমে গেল, রসদ সরবরাহ লাইন ভেঙে পড়ল। স্ট্যালিনগ্রাদের ট্র্যাজেডি। 1942-43 সালের স্ট্যালিনগ্রাদের যুদ্ধ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘোরানো ঘটনা। 6 মাস ধরে চলা এই ভয়াবহ লড়াইয়ে জার্মান ষষ্ঠ আর্মি সম্পূর্ণভাবে পরাজিত এবং আত্মসমর্পণ করে। এই পরাজয়ই ছিল হিটলারের পতনের প্রকৃত সূচনা। কেন হিটলার রাশিয়ার সাথে যুদ্ধে হারলেন? প্রধানত 4টি কারণে হিটলারের রাশিয়ায় পরাজয় ঘটে। স্ট্র্যাটেজিক্যাল এরার, কৌশলগত ভুল। হিটলার একসাথে মস্কো, লেনিনগ্রাদ এবং ইউক্রেন 3টি প্রধান লক্ষ্য অর্জনের চেষ্টা করেন, যা তার শক্তিকে বিভক্ত করে দিয়েছিল। লজিস্টিক্যাল ফেলিওর, রসদ সরবরাহ ব্যর্থতা। বিশাল দূরত্বে দুর্বল সরবরাহ লাইন এবং রাশিয়ার রেল লাইন গেজ ভিন্ন হওয়ার কারণে রসদ পরিবহনে মারাত্মক সমস্যা দেখা দেয়। ক্লাইমেট, জলবায়ু। রাশিয়ার প্রচণ্ড শীতের জন্য প্রস্তুতি না নেওয়া এবং শীতকালীন পোশাকের অভাব জার্মান সেনাকে অক্ষম করে তোলে। সোভিয়েত রেজিলিয়েন্স, সোভিয়েত ইউনিয়নের বিশাল জনবল, যুদ্ধক্ষেত্রে কঠোরতা এবং স্ট্যালিনের নির্দেশিত পিছু হটবে না নীতি জার্মানদের প্রতিরোধে টিকে থাকতে সাহায্য করে। হিটলারের গোপন সামরিক ও বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা। পরাজয়ের মুখেও হিটলার এবং তার নাৎসি শাসন গোপন প্রযুক্তি এবং ভয়ঙ্কর পরীক্ষা নিরীক্ষা প্রতি আসক্ত ছিল, যা ছিল রোমহর্ষক এবং নৈতিকতাহীন। ভি অস্ত্র কর্মসূচি, ভি ওয়েপন্স প্রোগ্রাম। হিটলারের সবচেয়ে বড় গোপন প্রকল্প ছিল V2 রকেট তৈরি। এটি ছিল বিশ্বের প্রথম দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। নাৎসিরা বিশ্বাস করত এই বদলা নেওয়া অস্ত্র ভেঞ্জেন্স ওয়েপন্স ইংল্যান্ডের ওপর ব্যবহার করে তারা যুদ্ধ জিততে পারবে। বিজ্ঞানীরা ওয়ার্নার ভন ব্রাউনের নেতৃত্বে এই রকেট তৈরি করেন, যা আজকের মহাকাশ প্রযুক্তির ভিত্তি। পারমাণবিক প্রকল্প, দ্য নিউক্লিয়ার প্রজেক্ট। হিটলারের কাছে কি পারমাণবিক অস্ত্র ছিল? না। জার্মান বিজ্ঞানীরা, বিশেষত ওয়ার্নার হাইজেনবার্গ, পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করেছিলেন, কিন্তু তারা সফল হননি। এর কারণ ছিল সম্পদের অভাব, সামরিক নেতৃত্বের ভুল অগ্রাধিকার এবং প্রকল্পের সাংগঠনিক ত্রুটি। হিটলার V2 রকেটের প্রতি বেশি আকৃষ্ট ছিলেন। মানুষের ওপর পরীক্ষা। এটি ছিল নাৎসিদের সবচেয়ে জঘন্য গোপন পরীক্ষা। ডক্টর জোসেফ মেঙ্গেলের মতো বিজ্ঞানীরা কনসেন্ট্রেশন ক্যাম্পের বন্দীদের, বিশেষ করে ইহুদিদের ওপর অমানবিক পরীক্ষা চালাতেন। এর মধ্যে ছিল মানবদেহের ওপর উচ্চতা ও তাপমাত্রা পরিবর্তনের প্রভাব, লুফটভায়ারের জন্য নতুন ওষুধের কার্যকারিতা পরীক্ষা, যমজদের ওপর জেনেটিক গবেষণা এবং শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিস্থাপনের পরীক্ষা। এই পরীক্ষাগুলির উদ্দেশ্য ছিল আর্য জাতিকে উন্নত করা এবং সামরিক প্রয়োজনে মানবদেহের ক্ষমতা বোঝা। নতুন যুদ্ধবিমান ও যুদ্ধাস্ত্র। হিটলারের নির্দেশে বিজ্ঞানীরা জেট ইঞ্জিন চালিত যুদ্ধবিমান যেমন Mi-262 এবং সাবমেরিনের উন্নত প্রযুক্তি যেমন টাইপ 21 ইউ-বোট তৈরি করেন। এই প্রযুক্তিগুলি যুদ্ধ শেষে মিত্র শক্তিরা দখল করে নেয় এবং পরবর্তী সামরিক প্রযুক্তির ভিত্তি হিসেবে ব্যবহার করে। চূড়ান্ত পতন, শেষ নিঃশ্বাস এবং অমর উত্তরাধিকার 1943-1945। রাশিয়ার পরাজয়ের পর থেকে জার্মানির সামরিক শক্তি কেবল ক্ষয় হতে থাকে। 1944 সালের 6 জুন মিত্র শক্তিরা নরম্যান্ডিতে ডি-ডে এক বিশাল সামরিক অভিযান চালিয়ে পশ্চিম ইউরোপে দ্বিতীয় ফ্রন্ট খোলে। বার্লিনের দিকে মিত্র শক্তির আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং পূর্ব দিক থেকে সোভিয়েত রেড আর্মির সম্মিলিত অগ্রযাত্রা শুরু হয়। পরাজয়ের মুখে হিটলার ক্রমশ বাস্তবের সঙ্গে সম্পর্কহীন হয়ে পড়তে শুরু করেন। তিনি তার সামরিক জেনারেলদের পরামর্শ উপেক্ষা করতেন এবং প্রায়ই অসম্ভব সামরিক আদেশ দিতেন। 1944 সালের 20 জুলাই হিটলারকে হত্যা করার জন্য তারই একদল সামরিক অফিসারের দ্বারা একটি ব্যর্থ চেষ্টা চালানো হয়, জুলাই প্লট।
হিটলার এই প্রচেষ্টা থেকে কোনো মতে প্রাণে রক্ষা পান এবং এরপর তিনি আরও বেশি প্যারানয়েড, সন্দেহপ্রবণ হয়ে ওঠেন। 1945 সালের এপ্রিল মাস, সোভিয়েট রেড আর্মি কামান দাগতে দাগতে বার্লিনে প্রবেশ করেছে। বার্লিন তখন ধ্বংসস্তূপে পরিণত। হিটলার ততদিনে নিজের বার্লিনের বাংকারে, ফিউরার বাংকারে আশ্রয় নিয়েছেন। সামরিক প্রধানদের প্রতি তার আদেশ তখন কেবলই উন্মাদনা। পরাজয়ের অপমান এবং চরম মানসিক অপসাদ সহ্য করতে না পেরে 1945 সালের 30 এপ্রিল তার বাংকারে দীর্ঘদিনের সঙ্গী ও নববিবাহিতা স্ত্রী ইভা ব্রাউনকে নিয়ে আত্মহত্যা করেন। হিটলার সায়ানাইড বিষ পান করেন এবং একই সঙ্গে নিজেকে গুলি করে হত্যা করেন বলে প্রচলিত। তার শেষ নির্দেশ অনুসারে তার দেহ নাৎসি কর্মীরা তড়িঘড়ি বাংকারের বাইরে নিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়। এর এক সপ্তাহ পরেই জার্মানি নিঃশর্ত আত্মসমর্পণ করে। অ্যাডলফ হিটলারের জীবন ছিল হতাশা থেকে শুরু করে বিশ্বব্যাপী ধ্বংসের এক ট্র্যাজিক যাত্রা। তার উত্থান, সামরিক জয়লাভ, হলোকাস্টের মতো জঘন্য অপরাধ এবং গোপন পরীক্ষা নিরীক্ষার উন্মাদনা সবকিছুই বিশ্ব ইতিহাসের সবচেয়ে রোমহর্ষক ও অন্ধকার অধ্যায়গুলির প্রতীক। তার পতন শুধু একজন স্বৈরাচারীর পতন ছিল না, তা ছিল এক অন্ধকার আদর্শ এবং মানবতা বিরোধী শক্তির চূড়ান্ত পরাজয়। মানব ইতিহাসে হিটলারের নাম আজ চিরকাল ঘৃণিত এক সতর্ক বার্তা হিসেবে থাকবে। আর এভাবেই সমাপ্তি ঘটে এক উন্মাদ, একরোখা এবং ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় সৃষ্টিকারী এক নায়কের। হিটলারের চূড়ান্ত পরিণতি ছিল তারই হাতে রচিত ট্র্যাজেডির শেষ দৃশ্য। 1945 সালের 30 এপ্রিল বার্লিনের ভূগর্ভস্থ বাংকারে তার আত্মহনন, তা ছিল নাৎসি জার্মানির দুঃস্বপ্নের চূড়ান্ত পরিসমাপ্তি। হিটলারের পতন শুধুমাত্র সামরিক পরাজয় ছিল না, তা ছিল এক অন্ধকার আদর্শের চিরন্তন পরাজয়। তিনি ব্যর্থ হলেও তার গোপন গবেষণা, বিশেষত V2 রকেট এবং আধুনিক জেট প্রযুক্তির গবেষণা আধুনিক সামরিক ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল। মানব ইতিহাসে তার নাম আজ চিরকাল ঘৃণিত এক সতর্ক বার্তা হিসেবে থাকবে, যা আমাদের স্মরণ করিয়ে দেয় চরম বিদ্বেষ এবং ক্ষমতা লালসা কিভাবে সভ্যতার ওপর নেমে আসা সবচেয়ে বড় ধ্বংসের কারণ হতে পারে। তার এই রোমহর্ষক জীবন, উত্থান এবং হলোকাস্টের মতো জঘন্য অপরাধের পেছনের কারণগুলি নিয়ে আপনার মতামত কি? হিটলারের গোপন পরীক্ষা নিরীক্ষাগুলি নিয়ে আপনার কোনো প্রশ্ন আছে কি? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান চিন্তা ও মতামত জানান। আপনি কি মনে করেন পারমাণবিক অস্ত্র পেলে হিটলার যুদ্ধের ফল বদলে দিতে পারতেন? আপনার প্রতিটি মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমাদের এই বিস্তারিত ঐতিহাসিক অনুসন্ধান যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। হিটলারের মতো অন্যান্য ঐতিহাসিক ব্যক্তিত্ব বা গোপন পরীক্ষা নিরীক্ষা নিয়ে আপনি আরও জানতে চাইলে তাও কমেন্টে জানাতে পারেন। আর এমন আরও গভীর ও রোমহর্ষক ঐতিহাসিক তথ্য ও ডকুমেন্টারি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। পরবর্তী পর্বে আমরা ফিরে আসব ইতিহাসের এক নতুন রহস্য নিয়ে। ততদিন ভালো থাকুন, সত্য জানুন।